গল্প স্বল্প বাহির আনা অডিও বুকে আপনাদের স্বাগতম। আমাদের আজকের পরিবেশনায় আলী ইমাম রচিত অপারেশন কাকনপুর দ্বিতীয় পর্ব। লাল রোদে ঝলমল করছে কাকনপুর। শহরের অজস্র সরল গাছের সারি। সারাটা পথে নানা ধরনের পাখিদের ডাক শুনতে পেল পিকু। পাখির কলকাকলিতে ভরা যেন কাকনপুর। লাল টালির ছাদ দেয়া একটি গির্জা পেরিয়ে গেল। পাশে পুকুর। ঘোড়ার গাড়ি থেকেও দেখতে পেল পিকু পুকুর ভর্তি টকটকে লাল শাপলা। খুব ছোটবেলায় কাটিহারে থাকতে একবার এক জমিদার বাড়ির পুরনো দিঘিতে নেমেছিল পেকু। সেদিন ছিল বেজায় গরম, আকাশ ছিল তামাটে, সারাদিনই লু হাওয়া বয়ে গেছে। গাছের সবুজ পাতাগুলো পর্যন্ত কালচে হয়ে গিয়েছিল। সারাটা দিনই মানুষগুলো হাঁসফাঁস করেছে। সেই রোদে ঝামা হয়ে যাওয়া গরমের একদিনে কাটিহারের জমিদার বাড়ির পুরনো দিঘিটায় নেমেছিল পিকু। চারপাশে একদম লোকজন নেই। দিঘি ভর্তি রক্ত শাপলা। কয়েকটা জলপিপি তীর তীর করে হেঁটে গেল পদ্ম পাতার ওপর দিয়ে। আলতো করে পদ্ম পাতাগুলো কাঁপলো একটু। ভাঙ্গা খাটলা, শ্যাওলার পুরো স্তর জমে আছে খাজে খাজে। পিকুর মনে হচ্ছিল দিঘির নিচে মাছগুলো তাকে ডাকছে। শ্যাওলা ঝাড়ের খাজে খাজে মাছদের বাসা। ডিমের মালা হয়তো থরে থরে সাজানো আছে সেখানে। মাছের পোনার ঝাঁক দিঘির এক পার থেকে অন্য পারে ভেসে যাচ্ছে। হঠাৎ সিঁড়িতে পা পিছলে পড়ে গেল পিকু। হরহরিয়ে সে নেমে গেল দিঘির মাঝে। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল পিকু। সেই দিঘিটা সম্পর্কে নানা রকম গল্প শুনেছে সে। একটা কালো দেও নাকি থাকে দিঘির অতলে। পিকুর মনে হলো কে যেন তার পা ধরে টানছে, পায়ের আঙ্গুলে সুরসুরি দিচ্ছে। দিঘির পানি কি ঠান্ডা! শাপলার মাঝে হারিয়ে গিয়ে খাবি খেতে লাগলো পিকু। চোখে তখন লাল, নীল, সবুজ, হলুদের ঝিলিক। চারপাশে অজস্র লাল শাপলার ডগা। সেগুলোই মুঠি মুঠি করে ধরতে চাইছিল পিকু। শাপলা রেণুর এক রকমের মিষ্টি গন্ধ। এ সময় এই দিঘির কাছে কেউ আসে না। মোক্তার বাবু একটু আবার পাগলাটে ধরনের লোক। তার বেজায় শখ মাছ ধরার। যত পুরনো পুকুর হলো তার মাছ ধরার ঘাঁটি। সেদিন তিনি এসেছিলেন জমিদারের সেই পুরনো দিঘিটার কাছে। অনেকদিন থেকেই শুনে আসছেন একটা মস্ত কালবাউস মাছ নাকি আছে এই দিঘিতে। মাঝে মাঝে মাছটার বিশাল কালো পিঠ খেয়ে দিঘির বুকে ভেসে থাকতে অনেকেই দেখেছে। সেই লোভেই এদিকে আসা। পুরনো বাউস মাছের স্বাদ খুব চমৎকার হয়। পিকুর আর্তচিৎকারটা মোক্তাবাবুর কানে গিয়েছিল। তিনি বিস্মিত হয়ে দেখলেন লাল শাপলার বনে ছোট্ট একটা ছেলে হাবুডুবু খাচ্ছে। তাড়াতাড়ি দিঘিতে নেমে সাঁতরে গিয়ে তিনি তুলে আনলেন পিকুকে। আশ্চর্য, এই ভর দুপুরের এখানটায় কি করে এলো ছেলেটা? মুক্তাবাবু ততক্ষণে চিনে ফেলেছেন, চৌধুরী সাহেবের ছেলে। তুমি এখানে কেমন করে এলে? কি জন্য এলে? সরপুটির ঝাঁক দেখার জন্যে, পিকুর সাব উত্তর। সোনালি সরপুটি যখন দিঘির কিনারে ভেসে বেড়ায় তখন আমার তা দেখতে ভালো লাগে। কত রকমের মাছ থাকে দিঘিতে। আচ্ছা, মৌরলা আর খলসে মাছ আগের মতো দেখি না কেন? ভীষণ অবাক হয়ে গেলেন মোক্তারবাবু। ছেলেটা বলছে কি? মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে ছেলেটা মাছদের খোঁজ খবর নিতে চাইছে। মোক্তার বাবু বুঝলেন চৌধুরী সাহেবের পিকু নামের এই ছেলেটা একটু অন্য রকমের। আশ্চর্য একটা অভিজ্ঞতা হলো মোক্তার বাবুর। মৃত্যুর কোনো ভয়েই ছেলেটার চোখে মুখে দাগ ফেলতে পারেনি। দিঘির বুকে ভেসে বেড়ানো নানা রকমের মাছ দেখার আনন্দে চকচক করছে তার চোখ। এরপর পিকু যখনই কোথাও লাল শাপলা দেখেছে অমনি কাটিহারের সেই স্মৃতি মনে পড়ে গেছে স্যাঁত করে। তার নাকে এসে লেগেছে শাপলা রানীর গন্ধ। এক ঝলক ঠান্ডা বাতাসের স্রোত এসে তাকে শিরশিরিয়ে দিয়েছে। খটখটিয়ে চলছে ঘোড়ার গাড়ি।
কাকনপুর জেগে উঠেছে আস্তে আস্তে। কয়েকটা দোকানে রেডিও বাজছে। ঝাঁকা ভর্তি তরি তরকারি নিয়ে চলেছে দেহাতি লোকেরা। টাটকা আনাজপাতি দেখতে ভালো লাগে পিকুর। আসলে পিকুর কাছে তার চারপাশের পৃথিবীর অনেক কিছুই ভালো লাগে। কাকনপুরের সাথে আস্তে আস্তে পরিচয় হচ্ছে পিকুর। আব্বা বললেন, তোমাকে এখানকার মিশন স্কুলে ভর্তি করিয়ে দিব। ভালো স্কুল, মন দিয়ে লেখাপড়া করবে। মিশন স্কুল? আবার নতুন করে শুরু হবে পিকুর টুল বেঞ্চের দিন। আব্বার সাথে এ শহর ও শহর ঘুরে কম স্কুলের সাথে পরিচয় হলো না। এখনো মনে ভাসে শিউলিডাঙ্গার সেই স্কুলটার কথা। পাশেই কুলকুল করে বয়ে গেছে শামুকডাঙ্গা নদী। স্কুলের গেটের সামনে বকুল গাছ, সবুজ মাঠের বুকে বকুল ফুল ছড়িয়ে ছিটিয়ে থাকত। বুড়ো দপ্তরি ঘন্টা বাজাতো, ডং ডং ডং। জানালা দিয়ে বাইরে তাকাতো পিকু। অপরাজিতা ফুলের মতো নীল আকাশে ভেজা মেঘ ভেসে যাচ্ছে। শেষ শরতের ঝলমলে হাওয়া। এর মাঝে কি পাটিগণিতের হিসেব ভালো লাগে? ক্লাসরুমের আবছা অন্ধকারে জব্বার স্যারের অঙ্ক বুঝিয়ে চলছে নেটটানা। ব্ল্যাকবোর্ডে নানা জটিল হিসাবের আঁকাবুকি। পিকুর মন তখন নীলাকাশের উধাও। শিউলিডাঙ্গার স্কুল মানেই বকুল ফুলের গন্ধ। শিউলিডাঙ্গার স্কুল মানেই লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়া। কি সব লোম খাড়া হয়ে যাওয়া বই। পেতনি দহের হিরে, শ্মশানকালীর জঙ্গলে। সেই সব বইয়ের পাতায় চারপাশের পৃথিবীটাকে ভুলে খুব সহজেই ডুব দিয়ে যাওয়া যায়। অনেক দূরের অনেক দেশ তখন হাতছানি দিয়ে ডাকে। বড্ড রহস্যময় সেই সব দেশ। চোখের পলকে নানা ধরনের আজগুবি ঘটনা ঘটে যায় সেখানে। মনে আছে পিকুর তিব্বত ফেরত তান্ত্রিক পড়ার সময় অসিত স্যারের কাছে কানমালা খেয়েছিল। কেমন আছে শিউলিডাঙ্গা স্কুলের বুড়ো দপ্তরি, অন্য সব বন্ধুরা? কেমন আছে হাসু? আম আটির ভেপু অপূর্ব বাজাতে পারত সে। কেমন আছে সোনাই, যে তাকে কয়েকটা হরিয়ালের বাচ্চা ধরে দিয়েছিল? পিকুর ভীষণ ইচ্ছে করে একদিন হুট করে সে শিউলিডাঙ্গার স্কুলের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে। জব্বার স্যার হয়তো বয়সের ভারে আরো ঝুঁকে ঝুঁকে হাঁটেন। ওকে দেখতে পেয়ে ঘষা কাছের চশমার আড়ালে থেকে জিজ্ঞেস করবেন, কে রে পিকু না? এসব কথা ভাবতে ভাবতে কেমন কান্না পেয়ে যায় পিকুর। বুকের ভেতরটা টলটল করতে থাকে। ঘোড়ার গাড়িটা একটা বাংলোর সামনে এসে দাঁড়ালো। গেটের কাছে মাধবীলতার ঝাড়। পিকুদের নতুন বাড়ি। একজন লোক বাড়ির ভেতর থেকে এসে দাঁড়ালো। আসুন স্যার, আপনার অপেক্ষাতেই আছি। শরীরটা একটু ম্যাজ ম্যাজ করেছিল বলে স্টেশনে যেতে পারিনি। পথে কোনো অসুবিধা হয়নি তো স্যার? আর বলবেন না শিকদার সাহেব, ট্রেনে রাতের বেলায় তো এক ডেঞ্জারাস ব্যাপার ঘটে গেল। আমার ছেলে পিকু পড়লো এক ছেলে ধরার পাল্লায়। লোকটা পিকুকে কি সব খাইয়ে অজ্ঞান করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সাকসেসফুল হয়নি। এই যাত্রা বড্ড বেঁচে গেছি। এ তো সাংঘাতিক কথা। কই খোকা, এদিকে আসো তো। শিকদার সাহেব পিকুকে কাছে টেনে নিয়ে চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। পিকু লাজুক মুখে দাঁড়িয়ে রইল। মগলি, মগলি কই রে? বেটা জঙ্গলিটা যে কাজের সময় কোথায় যায়? কুচকুচে কালার তার সাঁওতাল ছেলে তিরিং তিরিং করে লাফাতে লাফাতে এসে হাজির। আর এসেই ফিক করে হেসে বলল, সেলাম সাব। মগলি, জলদি করে সাহেবদের ঘরদোর খুলে দে। হাত মুখ ধোবার পানি দে, নাস্তার আয়োজন কর। মগলি হেসে শট করে চলে গেল। শিকদার সাহেব পিকুর আব্বার দিকে তাকিয়ে বললেন, সাঁওতালদের ছেলে, কাজে খুব পটু, ভালো ছেলে। কাঠের বারান্দা দিয়ে হাঁটতে মজা পাচ্ছে পিকু। ছোট কাঠের বাক্সে অর্কিডের ঝাড় ঝুলছে। পিকুর নিজের ঘরটা বেশ সুন্দর। জানালা দিয়ে পাহাড় চোখে পড়ে। বাহ, চমৎকার হবে। বিছানায় শুয়ে শুয়ে পাহাড় দেখা যাবে। আচ্ছা, ওই পাহাড়ে হরিণ আছে নাকি? মৌলিকে জিজ্ঞেস করতে হবে। খানিক বাদেই গরম গরম মুরগির ডিম ভেজে নিয়ে এলো মৌলি। সাথে জেরি মাখানো রুটি, কলা। না, ছেলেটা দেখছি কাজের আছে। ভীষণ খিদে পেয়েছিল পিকুর, পেট ভরে খেলো। এই তোর নাম মৌলি? তুই একটা জংলি।
সাদা দুপাটি দাঁত দেখিয়ে হাসতে লাগলো মংরি। থাক থাক, অমন করে না বুঝে আর হাসতে হবে না। পিকুর আপা এর মাঝেই স্নান সেরে ফেলেছেন। এক্ষুনি তাকে অফিসে যেতে হবে। বেশি দূরে নয়, রাস্তাটা বাঁক নিতেই বন বিভাগের অফিস। পিকু, বেশি বাইরে যাবে না, আমি অফিস থেকে এসে তোমাকে বেড়াতে নিয়ে যাব। মংলি রইল তোমার সাথে, ও তোমার নতুন বন্ধু। আব্বা কাঠের সিঁড়ি দিয়ে নেমে অফিস চলে গেলেন। বিশাল বাংলো বাড়িটা আবার যেন চুপচাপ হয়ে এলো। সামনের রাস্তা দিয়ে কয়েকটা সাঁওতাল চলে গেল। কাকনপুরে পিকুর প্রথম দিন আজ। মাধবীলতার ঝাড়ে টুকটুকে লাল ফুল কয়েকটা ফুটে আছে। কাকনপুরের মংলি নামের সাঁওতাল ছেলেটা তাহলে এখন থেকে তার নতুন বন্ধু। মংলির গলায় পাথরের একটা মালা ঝুলছে, চকচকে কালো শরীর, পাখির মতো তীর তীর করে ছুটে বেড়ায়। পিকু তাকিয়ে রইল তার নতুন বন্ধুর দিকে। বাংলো বাড়িটার চারপাশ ঘুরে এলো পিকু। চারিদিকে কাঁটাতারের বেড়া, পাহাড়ি জায়গা, নানা ধরনের জন্তু জানোয়ারের উৎপাত হতে পারে। কাঁটাতারের বেড়া ঘেঁষে মে ফ্লাওয়ারের ঝোপ, এ ধরনের ফুলের ঝোপ অন্য কোথাও দেখেনি পিকু। থোকা থোকা দুধ সাদা ফুল ফুটে থাকে, চোখ জুড়িয়ে যায়। লাল রঙের কাঠের ফটক দিয়ে ঢুকলেই কাকর বিছানো সরু পথ, তাতে সারাক্ষণ সরল গাছের পাতা জমে থাকে। এলোমেলো বাতাস বইলে শুকনো পাতাগুলো পাক খেয়ে উঠতে থাকে। হঠাৎ টুপ করে কি যেন পড়লো সরু পথটায়। পিকু চমকে তাকিয়ে দেখে একটা পাতিকাক মাটিতে পড়ে ডানা ঝাপটাচ্ছে। কাকটার বুকের কাছে একটা তীর বেঁধা। অবাক হয়ে গেল পিকু। একটা জঙ্গলি ধরনের লোক কোত্থেকে ছুটে এসে পাতিকাকটাকে তুলে নিয়েই চম্পট দিল। কলঘর থেকে দারোয়ানটা বলল, ছোট সাহেব, ওরা হলো কাকমারা। কাকমারা? সে আবার কারা? ওদের কথা তো কোনো বইতে পড়েনি পিকু। দারোয়ানটা হাত মুছতে মুছতে এসে বলল, ওদের বলে কাকমারা। আর কিচ্ছু স্বীকার করবে না, শুধু কাক মেরে মেরে খাবে। কি যে মজা পায় কাকের মাংস পুড়িয়ে খেতে। মাথাটা আবার ঝিমঝিম করে উঠল পিকুর। ট্রেনের একটানা দুলুনির কথা মনে হলো, নিকি বুড়োর গল্পের কথা মনে হলো। বুড়ো কেমন করে প্যাশপ্যাশে গলায় বলেছিল গাংসেলের মাংস পুড়িয়ে খাওয়ার কথা। পিকুর মনে হলো ওর চারপাশে অজস্র পাতিকাক আর গাংসিল উড়ে চলেছে। কয়েকটা মানুষ শুকনো পাতায় দাউ দাউ করে আগুন জ্বালিয়ে তার চারপাশে গোল হয়ে নাচছে, আর সেই আগুনের ভেতর ঝলসে দিচ্ছে পাতিকাকগুলো। তারপর মনের সুখে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পিকুর চারপাশে নিমিষের মাঝেই এমনি একটা ছমছমে রহস্যময় জগৎ তৈরি হয়ে গেল। পিকু আলাদা, অন্যদের চাইতে ভীষণ আলাদা। চোখ তার সবসময় টান টান হয়ে থাকে, যে চোখ চারপাশের পৃথিবী থেকেই নানা রহস্যময় জিনিস চেকে নিতে পারে। মৌলি থেকে কয়েকটা হলুদ রঙের ফল নিয়ে এলো, খেতে চমৎকার। কাকনপুরকে ভালোবেসে ফেলল পিকু। বিদঘুটে ধরনের শব্দ করে একটা মোটর গাড়ি থামে ফটকের পাশে। গল গল করে একরাশ ধোঁয়া বের হতে থাকে গাড়ির পেছনের পাইপ থেকে। দারোয়ানটা সেদিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, এই রে, ক্যানারি সাহেব এসেছে। ক্যানারি সাহেব? পিকু তাকায়। দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো এক বৃদ্ধ লোক, পায়ে সাদা কাপড়ের জুতো, সাদা ফুল প্যান্ট, ফুল ফুল সব দেওয়া চমৎকার একটা বাটিকের শার্ট, মুখে পাইপ। শুনলাম নতুন ফরেস্ট অফিসার এসেছেন, ভাবলাম আলাপটা করেই যাই। এই কাকনপুরে মন খুলে কথা বলবো এমন লোক নেই। কোথায় তিনি? আব্বা তো অফিসে চলে গেছেন। বাব্বা, প্রথম দিন এসেই অফিস? বিশ্রাম টিশ্রামও নেননি? তুমি বুঝি তার ছেলে? আমার নাম ক্যানারি। ক্যানারি দ্বীপে অনেক বছর ছিলাম বলে এই নাম। সন্ধেবেলায় আসবো, কালো কফি নিয়ে আসবো। তোমার আব্বাকে থাকতে বলো। ক্যানারি সাহেব তার বিদঘুটে গাড়িটা অনেক কষ্টে স্টার্ট দিয়ে রওনা হলেন। সমস্ত কাকনপুরের লোক জেনে গেল ক্যানারি সাহেব চলছেন। এই মংলি, চল না একটু বাইরে থেকে ঘুরে আসি।
মৌলি তো খুশিতে ঝকমকিয়ে পিকুর সাথে চলল। দারোয়ান মৌলিকে সাবধান করে দিল বেশি দূরে না যাওয়ার জন্য, দুপুরের খাবারের আগেই যেন ফিরে আসে। পাহাড়ি ঢালু রাস্তা, দুপাশে ঝোপঝাড়, বড় বড় প্রজাপতি উড়ছে। এত বড় আকারের প্রজাপতি এর আগে কখনো কোথাও দেখেনি পিকু। মংলির হাতে একটা লাঠি, মাঝে মাঝে তাই দিয়ে ঝোপঝাড় পিটিয়ে দিচ্ছে। রাস্তায় লোকজনের চলাচল বেশি নেই। এক কোনায় ছোট্ট একটা বাজার, কয়েকজন সাঁওতাল এক ঝাঁকা বনমুরগি নিয়ে বসে আছে। কাকনপুরের স্টেশন মাস্টার বলেছিল এখানকার বনমুরগি খেতে নাকি খুব চমৎকার। পিকু দেখেছে বেশি বয়সের লোকেরা সুযোগ পেলেই খাবারের কথা বলে, কিন্তু ওরা বেশি করে খেতে পারে না। পিকুর দাদু বৃষ্টি ঝমঝমিয়ে নামলেই খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করতে তাকাতাড়ি দিতেন। পিকু একবার লুকিয়ে তার দাদুর একটা বাঁধানো খাতা পড়েছিল, সেখানে নানা দেশ বিদেশের রান্নার কথা লেখা। একটা পাহাড়ি ঝর্ণার কাছে এসে গেল মংলি আর পিকু। লোকজন একদম নেই, কি শুমশাম চারদিক। ঝর্ণার টলমলে পানির নিচে মাছের ঝাঁক ভেসে যাচ্ছে। মংলি খপ করে একটা মাছ ধরে ফেলল। পিকু চিনল ট্রাউট মাছ। মংলির হাতের ভেতর খলবল করে উঠল মাছটা। মাছটাকে ধরে শুকনো বাড়িতে ছুঁড়ে ফেলল মংলি। যে মাছটা একটু আগেই রাজার মতন কলকল করে স্রোতের টানে ভেসে যাচ্ছিল, এখন সেটা মরে আছে। রোদ ঝলকাচ্ছে সেই মাছটার উপর। কয়েকটা নীল মাছি এসে বসলো তার উপর। দৃশ্যটা দেখতে খুব খারাপ লাগছিল পিকুর। একটা জীবন্ত তরতাজা প্রাণী চোখের পলকেই কেমন নিতর হয়ে গেল। মংলি আর পিকু ঝর্ণাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলল। পাশের গাছ থেকে কয়েকটা লালমুখো বানর লাফিয়ে চলে গেল। পিকুর নাকে বুনো লতা পাতার একটা ঝাঁঝালো গন্ধ লাগলো। এই গন্ধটাই পিকুকে গাছগাছালির ভিড়ে নিয়ে যাচ্ছিল। রোদ এখানে আলতো করে আসে, পাতার ডাঁশগুলো ভেদ করে রোদ আসতে পারে না, মাটি দেয় কেমন স্যাঁতস্যাঁতে। একটা ডাল থেকে গোটা 3 কাঠবিড়ালি চিরিক পিরিক করে অন্য ডালে লাফিয়ে চলে গেল। পিকু যখন শিউলিডাঙ্গায় তখন একটা ছেলেকে কাঠবিড়ালি পুষতে দেখেছিল। ছেলেটার প্যান্টের পকেটেই থাকতো কাঠবিড়ালিটা। মাঝে মাঝে জুল করে একি উতি তাকাতো। একবার হয়েছিল ভারী মজা। ভূগোলের রহমান স্যার টেবিলের উপর একটা গ্লোব রেখে ঘোরাতে ঘোরাতে বলতে লাগলেন, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তখন পেছন থেকে কে যেন বলে উঠল, টাইটানিক জাহাজটা কেন ডুবেছিল স্যার? কে রে? কি এমন স্টুপিডের মতো প্রশ্ন করে? রহমান স্যার রীতিমতো তেড়ে ওঠেন। সারা ক্লাস চুপ। রহমান স্যারের সন্দেহ পিছনের বেঞ্চ থেকেই কেউ এই বিদ্রূপ প্রশ্নটা করেছে। তিনি তার মোটা থলথলে শরীরটা নিয়ে হুঙ্কার ছাড়তে ছাড়তে পেছনের বেঞ্চের দিকে ছুটলেন। একটা ছেলেকে তার সন্দেহ হলো, যেই তার কান টানতে যাবেন অমনি সেই ছেলেটার প্যান্টের পকেট থেকে কাঠবিড়ালিটা চিরিক পিরিক করে উঠল। রহমান স্যার চমকে লাফিয়ে উঠলেন। তার চশমাটি নাকের ডগায় ঝুলে রইল। সারা ক্লাসে খিক খিক করে চাপা হাসি। ব্যাপারটা অবশ্য আর বেশি দূর গড়ায়নি। ছোট সাহেব, আপনাকে নিয়ে এই দিন আমাদের গাঁওতে যাব, যখন মহুয়া ফুল ফুটবে। আমরা তখন চাঁদনি রাতে মাদল বাজিয়ে নাচব। পিকু মৌলির পিঠে হাত রেখে বলল, নিশ্চয় যাব, তোদের গাঁওতে নিয়ে গেলেই যাব। কয়েকটা বনমুরগি ঝলমলে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। বনমুরগিগুলোর কি বাহার! রোদের মাঝে ওদের পালক যেন ঝলমল করে উঠল। এই মংলি, এই রাস্তাটা আর কতদূর গেছে? ওই দিকে ভাঙ্গা একটা বাড়ি আছে। ভাঙ্গা বাড়ি? এই জঙ্গলের ভেতরে? অবাক হলো পিকু। হঠাৎ তার মনে হলো সামনের ঝোপটা থেকে সাত করে কি যেন সরে গেল। কোনো জন্তু নাকি? ঝোপটার কাছে যেতেই দেখলো একটা পোড়া সিগারেট পড়ে আছে। নিশ্চয়ই কোনো মানুষ এখানে এতক্ষণ বসেছিল। কিন্তু এখানে বসে কি করছে এই ঘোর জঙ্গলে?
পিকু আর মৌলি না হয় জঙ্গল দেখতে এসেছে। মৌলি চেঁচিয়ে বলল, হুই যে। এক দৌড়ে সামনের উঁচু জায়গাটায় উঠে দাঁড়ালো পিকু। একটা লোক ঢালু জায়গা দিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে। মৌলির চিৎকারে একবার ফিরে তাকালো লোকটা, আর তাকে দেখেই দারুণ চমকে উঠল পিকু। এ যে ট্রেনের সেই লোকটা, আজগুবি গল্প বলে যে পিকুকে ঘাবড়ে দিয়েছিল, কানপুরের আগের স্টেশনে চুপ করে নেমে গিয়েছিল যে। রেলের কামরার মৃদু আলোতে যে লোকটার ছাউনি তার কাছে বরফের ছুরির মতো মনে হয়েছিল। পিকুর আব্বা অফিস থেকে ফিরেই পিকুকে দেখতে না পেয়ে ছটফট করছিলেন। কাউকে না বলে কয়ে গেল কোথায় ছেলেটা। দারোয়ান বলেছে মৌলি সাথে ছিল। টেবিলে খাবার সাজিয়ে রেখেছে বাবুর্চি, বল মুরগির ঝোল রেঁধেছে। পিকুটা কোথায়? কাঠের ফটকটা ক্যাচ ক্যাচ করে উঠল। এক হাঁটু ধুলো নিয়ে পিকু ঢুকছে। পেছনে মংলি, মংলির হাতে কয়েকটা হলুদ নফল। জলদি করে গোসল সেরে খেতে এসো, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। পিকু এক দৌড়ে কল ঘরে চলে গেল। ইস, সারা গায়ে কি ধুলো বালি না লেগেছে। চন্দন সাবান মেখে অনেকক্ষণ শরীর রগড়ে গোসল করল পিকু। শরীরটা কেমন ফুরফুরে হয়ে এলো। খাবার টেবিলে গিয়ে দেখে ওর আব্বা বাবুর্চিকে জিজ্ঞেস করছে, মাছ কেমন পাওয়া যায়? শিগগিরই তোমাকে মিশন স্কুলে ভর্তি করে দিব। আমাকে না বলে এদিক সেদিক হুট করে চলে যাবে না। তোমার তো আবার নানা ধরনের খেয়াল চেপে বসে মাথায়। নতুন বইয়ের প্যাকেট এসে যাবে, মন ঢেলে বই করবে। আমার দূরবীনটা নিয়ে নিও, তোমার তো আবার পাখি দেখার বাতিক আছে। যখনই নতুন কোনো পাখি দেখবে তার বর্ণনা লোভ বইতে যত্ন করে লিখে নিবে। পাখিরা কেমন করে বাসা বানায়, কেমন করে বাচ্চাদের খাইয়ে খাইয়ে বড় করে, সবই তুমি দূরবীন দিয়ে দেখতে পাবে। খেতে খেতে বিকুর মনটা বেজায় খুশিতে ভরে গেল। আপার দূরবীনটা পাচ্ছে সে। দূরবীনটার প্রতি এতদিন তার খুব লোভ ছিল। দূরবীনটার প্রতি তার এতদিন খুব লোভ ছিল। বাবুর্চিটা ভালোই রান্না করে। এখানকার ভাতগুলো কি মিষ্টি আর জুঁই ফুলের মতো। ভাত খাবার পর এক গ্লাস দুধ এনে দিল, বটের আটার মতো দুধ। খাবার পর নিজের বিছানায় ঝাঁপিয়ে পড়ল পিকু। মংলি সারাটা ঘর সাজিয়ে গুছিয়ে তকতকে করে রেখেছে। সুটকেস থেকে একটা সায়েন্স ফিকশন বের করে তার মাঝে ডুবে গেল পিকু। অন্য গ্রহের অধিবাসীরা কেমন করে পৃথিবী আক্রমণ করতে ছুটে আসছে তারই ভয়ানক বর্ণনা। পড়তে পড়তে একসময় ঘুমিয়ে গেল পিকু। সন্ধেবেলায় সেই বিদঘুটে শব্দের গাড়িটা নিয়ে ক্যানারি সাহেব এসে হাজির। কালো কপির একটা লম্বা টিন সাথে করে নিয়ে এসেছেন। বাগানে বেতের চেয়ারে বসে পিকুর আব্বার সাথে চমৎকার গল্প জুড়ে দিলেন তিনি। কাকনপুরে কোনো ভদ্রলোক টিকতে পারে না, এখানে একটাও ভালো ক্লাব নেই। এইসব নানা টুকরো টুকরো কথাবার্তা। জাহাজে করে কত দ্বীপ ঘুরেছেন সেই সব গল্প। সবুজ পলিনেশীয় দ্বীপসমূহের গল্প। হাইতি, তাহিতি, পাগো পাগো। ক্যানারি সাহেব প্রথম আলাপেই তার জীবনের রকমারি তথ্য পিকু আর তার আব্বাকে জানিয়ে দিলেন। এক সময় তো পিকুর মনে হলো ক্যানারি সাহেবের জীবনে বোধ করি আর কোনো নতুন তথ্য নেই। কিন্তু অনেক জাদুকর যেমন রঙিন কাগজের টুকরো চিবিয়ে মুখের ভেতর থেকে কি এক আশ্চর্য কৌশলে লাল নীল কাগজের শিকলের মালা টেনে বের করতেই থাকে, যেন আর শেষ হয় না, তেমনি ধরনের যেন ক্যানারি সাহেবের গল্পগুলো। এক দ্বীপ থেকে অন্য দ্বীপে চলে যাচ্ছেন। কিছু কিছু লোক আছে, তারা যখন কথা বলে তখন যেন মনে হয় কথার তুলি দিয়ে ছবি আঁকছেন। মিস্টার ক্যানারি হচ্ছেন সেই ধরনের লোক, যারা চোখের সামনে ছবির পর ছবি ফুটিয়ে তুলতে পারেন। পিকু যেন তাহিতি দ্বীপটাকে কাকনপুরে তাদের বাংলো বাড়ির বাগানে আধো অন্ধকারে বসেও স্পষ্ট দেখতে পাচ্ছিল। তাহিতির নারকেল বনের চিরল পাতা সমুদ্রের বাতাসে কাঁপছে। মাছ ধরে ডিঙ্গি নৌকার সারি বেঁধে ফিরছে। মাছ ধরা ডিঙ্গি নৌকারা সারি বেঁধে ফিরছে, নৌকা ভর্তি সবুজ ডাব।
কফির পেয়ালায় চুমুক দিতে দিতে এইসব গল্প বলছিলেন মিস্টার ক্যানারি। পলিনেশীয় দ্বীপপুঞ্জের বিভিন্ন লোকসঙ্গীতের ক্যাসেট নিয়ে এসেছিলেন, সেগুলো বাজিয়ে শোনালেন। নিগ্রো মাঝিদের গান, কলার কাঁদি নিয়ে নৌকো চলছে, নিগ্রো মাঝিদের নিজ নিজ দেশের কথা মনে পড়ছে। সেই পাতার ঝুপড়ি, সেই ফেলে আসা দেশ। নিগ্রো মাঝিদের গানগুলো এমন যেন বুকের সবটুকু দরদ ঢেলে ওরা গায়। গানে যেন কান্না মিশে থাকে। একটা গানের কথাগুলো অনেকটা এইরকম: আমার ফেলে আসা গ্রাম, সবুজ কলার গাছ, আমার ছোট্ট খামার বাড়ি, ফসল পেকে মৌ মৌ গন্ধ ছড়ায়, শুধু আমিই যেতে পারি না। আমার খামার বাড়ির আশেপাশে হয়তো অনেক বনো ঘাস গজিয়েছে, আগাছা বেড়েছে লক লক করে। আহা, আমি যদি সেই ফেলে আসা গ্রামের বাড়িটিতে যেতে পারতাম। কলা ঝোপে বাতাস যেখানে থমকে থাকে। চাঁদের আলোতে বাগানটা কি অপরূপ হয়ে আছে। হাসনা হেনার তীব্র গন্ধ ভেসে আসছে বাতাসে। হাসনা হেনার গন্ধে নাকি সাপ আসে। ক্যানারি সাহেব অনেক গল্প করে শেষে উঠলেন, আমি মাঝে মাঝেই আসবো, বুঝলেন কি না? এই কাকনপুরে গল্প করার মানুষ খুব কম। আমার কাছে দেশ বিদেশের মেলা রেকর্ড রয়েছে। যখন এই শুনতে ইচ্ছে হবে আমাকে বলবেন। একদিন মেক্সিকোর পাহাড়ি এলাকার গান শোনাবো, অপূর্ব। আবার সেই গাড়ির বিকট শব্দ। পিকুর আব্বা বললেন, মজার মানুষ। বাবুর্চি এসে জানালেন, আবার তৈরি। দূরে একটা ট্রেন চলে যাওয়ার ঝকর ঝকর শব্দ শোনা গেল। ট্রেনের শব্দটা মিলিয়ে যেতেই হায়েনার চিৎকার শুনতে পেল পিকু। হঠাৎ সারাটা শরীর কাঁটা দিয়ে উঠল। বুড়ো দারোয়ান বলল, হায়েনারা হাসছে। বাঘ নামলে হায়েনারা ডাকে অমনি করে। মালিক কাঠের ফটকটা বন্ধ করে দিয়েছে। রাতের খাবার খেয়ে সবাই যার যার ঘরে চলে গেল। পিকু টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে পড়তে বসল। টেবিলের উপর বইগুলো এলোমেলো হয়ে আছে। সবার উপরেই সেই বইটা, পিকু যেটা মনে মনে খুঁজছিল। এক বাতিঘরে রহস্যময় সামুদ্রিক জন্তুর আক্রমণ নিয়ে লেখা। তা ছমছম করা এই বইটা। কভারে সেই প্রাণীটার বিকট ছবি। কাছের সারসিতে বারান্দায় ঝোলানো অর্কিডের লতাপাতার ছায়া। পাহাড় এখন দেখা যাচ্ছে না, অন্ধকারে ডুবে আছে। খুটখুট করে কি রকম একটা শব্দ হচ্ছে। পিকুর মনে হলো তাদের কাঠের ফটকটা কেউ খোলার চেষ্টা করছে। বইটা বন্ধ করে জানালার কাছে গেল পিকু। তাই তো, একটা লোক ফটক খুলে ঢুকছে। এত রাতে কে এই লোকটা? এদিক সেদিক তাকিয়ে বারান্দায় উঠে এলো। পিকু চট করে পর্দার পাশে সরে গেল। লোকটা জানালার কাছে এসে দাঁড়িয়েছে। টেবিল ল্যাম্পের আলোতে দেখল পিকু, ট্রেনের সেই লোকটা কাকনপুরের বুনো ঝোপে যাকে আজ দেখেছে, সেই অদ্ভুত ঠান্ডা চাহনি। পিকু চিৎকার করে উঠল, লোকটা পাঁচিল টপকে পালাচ্ছে। আব্বা শিকদার সাহেব ছুটে এলেন। দারোয়ান বাতি হাতে বেরিয়ে এলো। পিকু বলল, চোর এসেছিল। সবাই দেখল কাঠের বারান্দায় পায়ের ছাপ, ফটক খোলা। তুমি আমার সাথে শোবে, এসো পিকু। না আব্বা, আমার কিচ্ছু হবে না, আমি একলা থাকতে পারবো। বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল পিকু, কে এই রহস্যময় লোক। গল্প স্বল্প বাই রানা অডিও বুকে আপনারা শুনছিলেন আলী ইমাম রচিত অপারেশন কাকনপুর। আজকে দ্বিতীয় পর্ব শেষ হলো। আমরা নিয়মিত গল্প পাঠ করছি। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।